আজ রয়ের মেন ইভেন্টে দেখে বলা যেতে পারে যে পুরনো রোমান রিংস আবার ফিরে এসেছে। কারণ আজকে রয়ের মেন ইভেন্টে রোমান রিংস আর সিএম পাঙ্কের মধ্যে যেই সেগমেন্টটা হয়েছে, এই ধরনের সেগমেন্টই আমরা এতদিন ডাব্লিউডাব্লিউইতে মিস করছিলাম। এমনকি রোমান রিংস যখন থেকে তার চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, তারপর থেকে রোমান রিংসের তরফ থেকে এরকম ইন্টেন্স সেগমেন্ট বা প্রোমো এর আগে দেখা যায়নি। তো আজকের প্রোমো দেখার পর আমরা বলতে পারি সেই পুরনো রোমান রিংস আবার ফিরে এসেছে। এমনকি আমরা তো এই বছরের রাসেলমেনিয়ার মেইন ইভেন্টও পেয়ে গেছি আজকের র থেকে। তো সেটা নিয়ে তো কথা হবেই, আর তাছাড়াও বাকি রতে আমরা কী কী ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেয়েছি সেটা নিয়ে একটু কথা বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকে রয়ের শুরুটা একটু অন্যরকমভাবে হয়েছিল। অন্যদিন আমরা যেমন দেখতে পাই যে সব সুপারস্টাররা এরিনাতে ঢুকছে, সেই ধরনের কোনো ভিডিও প্যাকেজ দিয়ে আজকে র শুরু হয়নি। আজকে রয়ের শুরুতে আমরা দেখেছিলাম ব্রন ব্রিকারকে, যেখানে ব্রন ব্রিকার এসেই পুরো রিং সাইডকে পুরো ধ্বংস করে দিয়েছিল, যেখানে সে অ্যানাউন্সার টেবিল উল্টে দিচ্ছিল, সব কিছু ভেঙে চুরে দিচ্ছিল। আর ব্রন ব্রিকার বলছিল তার সাথে রয়্যাল রাম্বলে যা করা হয়েছে তারপর সে আজকে র হতে দেবে না, রকে পুরো স্ক্রু করে দিয়েছিল। আর বলছিল যতক্ষণ অ্যাডাম পিয়ার্স এখানে বেরিয়ে আসছে আর তার সাথে কথা বলছে, সে ততক্ষণ র হতে দেবে না। তো আমরা দেখতে থাকি যে যখন ব্রন ব্রিকারের রাগ ধীরে ধীরে বাড়তে থাকে, তো সেখানে পুরো ভিশন চলে আসে। ব্রনসন রিড, লোগান পল, অস্টিন থিওরি, এমনকি পল হেমানো, আর তারা তাকে আটকানোর চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে একটু মাথা ঠান্ডা কর, কিন্তু ব্রন ব্রিকার কারো কথাই শুনছিল না। তো আমরা পল হেমানের তরফ থেকে একটা প্রোমো দেখতে পাই, যেখানে পল হেমান বলে যে এখন ব্রন ব্রিকার যেটা করছে সেখানে ব্রন ব্রিকারের কোনো দোষ নেই, কারণ ব্রন ব্রিকারের সাথে আর কি মানে যেটা করা হয়েছে সেটা ঠিক করা হয়নি। সবার প্রথমে তাকে পলিটিক্স করে 2 নম্বরে এন্ট্রি করানো হয়েছে, আর তারপর সে মার্কসম্যান এসে তাকে অ্যাটাক করেছে। আর অ্যাডাম পিয়ার্স জানে না যে সেই মার্কসম্যানকে এটা তো হতেই পারে না, তাই যা করেছে অ্যাডাম পিয়ার্সই করেছে, আর অ্যাডাম পিয়ার্সকেই এর উত্তর দিতে হবে। পর আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার পল হেমানের থেকে মাইকটাকে ছিনিয়ে নেয় আর বলে যে আমি অত কথা শুনতে চাই না, আমি অ্যাডাম পিয়ার্সকে এই মুহূর্তে এখানে চাই, আমি মাত্র 3 গুনবো আর তার মধ্যে অ্যাডাম পিয়ার্সকে বেরিয়ে আসতে হবে। তারপর সে 1 আর 2 গুনে, আর আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্স সেখানে বেরিয়ে আসে। কিন্তু অ্যাডাম পিয়ার্স আজকে একা আসেনি, অ্যাডাম পিয়ার্স সিকিউরিটি গার্ডদেরকে সাথে নিয়ে এসেছিল। আর অ্যাডাম পিয়ার্সকে আজকে দেখে মনে হচ্ছিল যে অ্যাডাম পিয়ার্স আবার তার সাহস ফিরে পেয়েছে। তার কারণ হচ্ছে একে দেখতে পাচ্ছে যে ব্রন ব্রিকারে তো রেগে আছে, তারপরেও অ্যাডাম পিয়ার্স বলছে যে তোর তো এখন নিজেকে ভাগ্যবান মনে করা উচিত যে আমি এখনও তো চাকরি নিয়ে নিইনি, মানে তুই যে এখনও মানডে নাইট রতে আছিস এটার জন্যই তোর এখন আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ রয়্যাল রাম্বলে তুই যা বাজে পারফর্ম করেছিস তারপর যে আমি তোকে মানডে নাইট রতে রেখেছি এটাই অনেক বড় ব্যাপার। তো আমরা দেখতে পাই এসব শুনে ব্রন ব্রিকার আরও বেশি রেগে যায়। আর তারপর পল হেমান তাকে জিজ্ঞাসা করে যে সেই মার্কসম্যান কে ছিল। তো অ্যাডাম পিয়ার্স বলে দেখ সেই মার্কসম্যান কে ছিল আমি তা জানি না, আমার তা জানার কথাও না, কিন্তু এর আগে আমরা যখন মার্কসম্যানকে ডাব্লিউডাব্লিউইতে দেখেছিলাম তখন সেটা অস্টিন থিওরি ছিল। তো ব্রন ব্রিকার অস্টিন থিওরির দিকে তারপর তাকে, কিন্তু অস্টিন থিওরি ক্লিয়ার করে যে এইবার সে ছিল না মার্কসম্যান। তো আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্সের কথা শুনে ব্রন ব্রিকার আরও রেগে যায়। তারপর ব্রন ব্রিকার অ্যাডাম পিয়ার্সের দিকে ছুটে দৌড়ে যায়, তাকে হয়তো মারতে যায়, কিন্তু যেহেতু তার সামনে সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে ছিল তাই সে সেখানে আটকে যায়। আর আমরা দেখতে পাই LA নাইটের থিম সং বেজে ওঠে, আর LA নাইট পেছন থেকে একটা চেয়ার নিয়ে আসে। চেয়ার নিয়ে এসে রিংয়ের মধ্যে যে লোগান পল, ব্রনসন রিড আর অস্টিন থিওরি দাঁড়িয়ে ছিল তো তাদের উপর অ্যাটাক করে দেয়। তো আমরা দেখতে পাই ব্রন ব্রিকার সেটা দেখে পুরো পাগল হয়ে যায় যে একদিকে অ্যাডাম পিয়ার্স তাকে রাগাচ্ছে, ওই দিক থেকে এসে LA নাইট তার টিমের উপর অ্যাটাক করে দিচ্ছে। তো আজকে পুরো ভিশনের অবস্থা প্রথম দিকেই খারাপ হয়ে গেছিলো। তো আমরা দেখতে পাই তারপর LA নাইট সেখান থেকে চলে যায়, আর এইভাবে আজকে রয়ের ওপেনিং সেগমেন্ট শেষ হয়। যেটা বলবো যে একটা ইন্টারেস্টিং সেগমেন্ট ছিল, আর অনেকদিন পর র একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল, যেটা দেখে খুব ভালো লাগলো। তো এরপর আমরা একটা ম্যাচ দেখেছিলাম যেখানে আমাদের জীবন ইভান্সের সাথে ম্যাচ ছিল এল গ্রান্দে আমেরিকানো, মানে লুডুইক কাইজারের এল গ্রান্দে আমেরিকানোর, মানে ফেক এল গ্রান্দে আমেরিকানোর। তো সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে আমাদের যে লস আমেরিকানোস আছে তো তারা বাইরে থেকে লুডুইক কাইজার মানে এল গ্রান্দে আমেরিকানোকে সাহায্য করছিল, কিন্তু তবু সে জীবন ইভেন্টসকে কোনোভাবে হারাতে পারছিল না। আর লাস্টে যখন সে আর কি চিটিং করে তার সেই মেটাল পিসটাকে তার মুখোশের ভেতর ঢোকাতে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সেখানে চলে আসে অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো, মানে আমাদের চ্যাড গেবেল। এবার সেটা চ্যাড গেবেলই হবে, পরবর্তীকালে জানা যাবে। যাই হোক না কেন, অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোকে দেখে আমাদের যে নকল এল গ্রান্দে আমেরিকানো সে একটু অবাক হয়ে যায়, আর রেফারি তাকে ধরে ফেলে। রেফারি তাকে আর চিটিং করতে দেয় না, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে আমাদের জীবন ইভেন্টস এই ম্যাচটাকে জিতে যায়, আর ফেক এল
গ্র্যান্ডে আমেরিকানোকে হারিয়ে দেয়। তো দেখে মনে হচ্ছে এখান থেকে আমাদের অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো আর ফেক এল গ্র্যান্ডে আমেরিকানোর যে ফিউড সেটাকে ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে আগে নিয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে এই ম্যাচটা আমরা গিয়ে সোজা রাসেলমেনিয়াতেই দেখতে চলেছি। তাছাড়া আজকে রয়ের এপিসোডে এজে স্টাইলস উপস্থিত ছিল, এইরকমই আমাদের শুরুর দিকে মনে হয়েছিল, কিন্তু পরে আমরা দেখতে পাই যে এজে স্টাইলসের থিম সঙ্গে বেরিয়ে এসেছিল দ্য রিং জেনারেল, দ্য কেরিয়ার কিলার গান্থার। আর গান্থার এখানে ফ্যান্সদেরকে ট্রোল করতে এসেছিল। এসে এজে স্টাইলসকে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করে দিয়েছে, এই জন্য ফ্যান্সরা তার উপর খেপে আছে। আর আজকে এজে স্টাইলসেরই থিম সঙ্গে সবার প্রথমে গান্থার এন্ট্রেন্স করছিল, তো সেটা দেখে ফ্যান্সরা তাকে আরও বাজেভাবে বু করতে শুরু করে। তারপর গান্থার রিংয়ে গিয়ে তার সেই প্রোমোতে সে যা বলে যে সে বিল গোলবার্গকে, জন সিনাকে আর এখন এজে স্টাইলসকেও সে রিটায়ার করে দিয়েছে, আর এইভাবেই ধীরে ধীরে সে সব ওল্ড টাইমারদেরকে রিটায়ার করে দেবে। এইসব বলতে বলতেই আমরা দেখতে পাই যেহেতু এজে স্টাইলসের ফর্মের ট্যাগ টিম পার্টনার ছিল ড্র্যাগন লি, তো ড্র্যাগন লি সেখানে খুব রাগে বেরিয়ে আসে। আর যেহেতু তার পার্টনার এজে স্টাইলসকে গান্থার মানে রিটায়ার করে দিয়েছে বা তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ করিয়ে দিয়েছে, তো ড্র্যাগন লি আজকে খুব রেগে ছিল। তো প্রথম দিকে দেখতে পাই যে ড্র্যাগন লি গান্থারের উপর অ্যাটাক করে গান্থারের উপর মানে নিজের ডমিনেন্স আর কি দেখিয়ে দিয়েছিল, যেখানে গান্থারকে সে রিং সাইডে নিয়ে চলে গেছিলো, রিং সাইডেও অ্যাটাক করছিল। কিন্তু তারপর গান্থার একটা চিয়ার দিয়ে যখন কামব্যাক করে, মানে চিয়ার শট মেরে তাকে, চিয়ার শট না অ্যাকচুয়ালি রিং বেল দিয়ে শট মেরেছিল তাকে, ওই রিং বেল দিয়ে মেরে যখন মানে ড্র্যাগন লির অবস্থা খারাপ হয়ে যায়, তারপর আমরা দেখতে পাই গান্থার তাকে ফুললি ডমিনেট করে। গান্থার তাকে তার যে ওই স্লিপার হোল্ড সেখানেও আটকে দেয়, এমনকি একটা তো খুব ভয়ানক স্পট ছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ড্র্যাগন লি আর কি রিং রোপ যেটা মানে রিং রোপের ধারে দাঁড়িয়ে আছে আর গান্থার তাকে চোখ হোল্ডে আটকে রেখেছে। আর দেখে মনে হচ্ছিল যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে যেমনভাবে ঝুলে যায় সে, ড্র্যাগন লি পুরো সেইভাবে ঝুলে গেছিলো। আর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা, রেফারিরা তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। আর লাস্টে আমরা দেখতে পাই যখন ড্র্যাগন লির অবস্থা একদমই খারাপ হয়ে যায় তখন গান্থার তাকে ছেড়ে দেয় আর গান্থার আবার তার কোট পরে সেখান থেকে বেরিয়ে যায়। তো আপাতত ড্র্যাগন লির সাথে গান্থারের একটা ছোটোখাটো ফিউড দেখাচ্ছে, কিন্তু এখনও রাসেলমেনিয়ার জন্য গান্থার কী করবে সেটা অফিসিয়ালি জানা যায়নি বা সেটার কোনো হিন্ট ডাব্লিউডাব্লিউ এখনও দেয়নি। এরপর আমরা ভাইকিং রেডার্স মানে এখনকার যে ওয়ার্ল্ড রেডার্স তাদের রিটার্ন দেখতে পাই, মানে তাদেরও রিটার্নই বলা যেতে পারে, কারণ অনেকদিন আমরা তাকে রতে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তাদের রিটার্নটা খুবই বাজে হয়, কারণ তাদের হয়তো কোনো ট্যাগ টিম ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচটা তো কখনো শুরুই হতে পারে না, কারণ সেই ম্যাচটা শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাই সেখানে চলে আসে দ্য রুলার ওবা ফেমি। আর রয়ের এপিসোডে এটা ওবা ফেমির ফার্স্ট অ্যাপিয়ারেন্স ছিল, আর ফার্স্ট অ্যাপিয়ারেন্সেই আমরা দেখতে পাই ওবা ফেমি রিংয়ে যায়। আর কোনো ম্যাচ তো শুরু হয় না, কিন্তু পুরো ওয়ার্ল্ড রেডার্সের দুজনকেই ওবা ফেমি মেরে ধরে একদম মানে তাদের অবস্থা খারাপ করে দেয়। আর নিজের যে ডমিনেন্স সেটাকে প্রুভ করার জন্য দুজনকেই একার হাতে সে পুরো ম্যান হ্যান্ডেল করে রেখে দেয়। আর এইভাবেই আজকে বলা যেতে পারে রয়ের এপিসোডে ওবা ফেমি দ্য রুলারের ডেবিউ হয়ে গেছে, যেটা অসাধারণ ছিল। এছাড়া রয়ের ব্যাক স্টেজে আজকে আমরা অনেক সেগমেন্টে দেখতে পাই। সবার প্রথমে ফিন ব্যালেরের কথা বলা যাক। তো ফিন ব্যালেরের আজকে দুটো মানে ভিডিও প্যাকেজ টাইপের ছিল, যেখানে ফিন ব্যালের বসে আর কি একটা ইন্টারভিউ দিচ্ছে, যেখানে সে বলছে যে কীভাবে সে এনএক্সটিতে এসেছিল, কীভাবে সে সারা ওয়ার্ল্ডে রেসলিং করার পর ডাব্লিউডাব্লিউতে এসেছিল, কিন্তু এখন তার সাথে যেটা চলছে সেটা দেখে মনে হচ্ছে যে তাকে সঠিক রেসপেক্ট দেওয়া হচ্ছে না। এমনকি সে যখন অ্যাডাম পিয়ার্সকে জিজ্ঞাসা করেছিল যে সে রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে পারবে কিনা, তখন অ্যাডাম পিয়ার্স তাকে বলেছিল যে এই বছরের রয়্যাল রাম্বল ফুল হয়ে গেছে আর তার জন্য রয়্যাল রাম্বলে কোনো জায়গা নেই। মানে ফিন ব্যালেরের এটাই মনে হচ্ছে যে এই কোম্পানি থেকে সে যে রেসপেক্টটা ডিজার্ভ করে সেটাই কোম্পানি তাকে দিচ্ছে না, আর এই কারণেই সে সিএম পাঙ্ককে অ্যাটাক করেছিল। আর সে এখন যেটা চায় সে এখন সেটা ছিনিয়ে নিতে চায়। তার কেরিয়ারের এই সময় এসে মনে হয়েছে যে সে কোনো বাজে মানুষ না, মানে সে কোনো ব্যাড গাই না। তো দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালেরের জন্য অবশেষে ভালো কিছু করার কথা ভাবছে। এবার দেখা যাক এই স্টোরিটা কতদিন চলে। দেখে তো মনে হচ্ছে নেক্সট তার ফিউড হতে পারে সিএম পাঙ্কের সাথে, কিন্তু সেখানেও তার চ্যাম্পিয়নশিপ জেতার চান্স তো খুবই কম। যাই হোক না কেন, আজকে আমরা নিকি বেলার ব্রি বেলাকেও দেখেছিলাম, মানে ব্রি বেলার তো এটা রতে রিটার্নই বলা যেতে পারে। তো নিকি বেলার ব্রি বেলার থেকে যেমন আশা করেছিলাম আমরা যে নিকি বেলার ব্রি বেলা তাদেরকে ট্যাগ টিম ডিভিশনের জন্য ইন্ট্রোডিউস করবে, তো ব্রি বেলাও আজকে সেটাই বলে। প্রথমে তো একটু নিকি বেলাকে ট্রোল করে, বলে যে নিকি বেলা যেইভাবে রতে মার খাচ্ছে সেটা দেখেই আমাকে আসতে হয়েছিল। তখন নিকি বেলা বলে যে ভাই মানে বোন তুই আমার ট্যাগ টিম পার্টনার, একটু বুঝে সুঝে কথা বল। তো তখন ব্রি বেলা বলে যে না না আমি তো মজা করছিলাম, কিন্তু এবার আমরা আবার একসাথে চলে এসেছি আর আমরাই হলাম আসল ট্যাগ টিম, আর এবার আমরা আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চাই। তো এই বলে নিকি বেলার ব্রি বেলা নিজেদেরকে ট্যাগ টিম ডিভিশনে ইন্ট্রোডিউস করে দিয়েছে। আর আমার মনে হচ্ছে রাসেলমেনিয়াতে আমরা নিকি বেলা আর ব্রি বেলা মানে বেলা টুইন্সের একটা ম্যাসিভ ট্যাগ টিম ম্যাচ দেখতে চলেছি ফর ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এছাড়া আজকে ব্যাক স্টেজে আমরা দেখেছিলাম যে পল এমন অ্যাডাম পিয়ার্সের কাছে গেছিলো আর গিয়ে বলছিল যে একটা ম্যাচ বুক করতে হবে, সেটা হচ্ছে এলএ নাইট ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচ, কিন্তু অ্যাডাম পিয়ার্স বলে আমি এটা বুক করতে পারবো না। তখন পল এমন বলে যে তুই তো জেনারেল ম্যানেজার, তুই কেন পারবি না? বলে যে আমার শোকে ধ্বংস করতে চায় আমি তাকে এখানে দেখতেই চাই না, তাই ব্রন ব্রেকারের জন্য ভালো এটাই হবে যাতে ব্রন ব্রেকারকে তুই বলিস যে এই এরিনা ছেড়ে সে যেন বেরিয়ে যায়। তো
তো তখন পল হেমন একটু ডেকে যায় আর বলে, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস আর কোন শহরে দাঁড়িয়ে কথা বলছিস? কারণ ফিলাডেলফিয়া সেই শহরটাই যেখানে আর কি ইসিডাব্লিউ বানিয়েছিল পল হেমন, তাই ফিলাডেলফিয়ায় পল হেমনের সম্মান আলাদাই লেভেলের। তো অ্যাডাম পিয়ার্স বলে, আমার কিছু করার নেই, আর তোর আর এক ছেলে মানে আমাদের যে ব্রনসন রিড তাকে বলে দে তার আজকে ম্যাচ আছে এগেনস্ট পেন্টা। তো উল্টে এলে নাইট আর ব্রন ব্রিকারের ম্যাচ তো সে দেয়ই না, উল্টে পেন্টাকে ব্রনসন রিডের এগেনস্টে একটা ম্যাচ দিয়ে দিয়েছে সে। তো আমরা দেখতে পাই পেন্টা আর ব্রনসন রিডের মধ্যে এই ম্যাচটা শুরু হয়, যেই ম্যাচে রিং সাইডে পল হেমনও ছিল, আর পল হেমনকে দেখে একদমই মানে মনে হচ্ছিল না যে তার মুখে কোনো ফোঁটা আনন্দ আছে বলে, কারণ ভিশনের সাথে যা হচ্ছে সেটা সত্যি সে আর মেনে নিতে পারছে না। তো যাই হোক না কেন, এই ম্যাচের প্রথম দিকে আমরা দেখেছিলাম যে ব্রনসন রিড পুরো ডমিনেট করছিল, মানে পেন্টা সেই ধরনের কোনো সুযোগ পাচ্ছিল না, যেখানেই বা সুযোগ পাচ্ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রিং সাইড থেকে অস্টিন থিওরি আর লোগান পল আর কি তাকে ডিস্ট্র্যাক্ট করছিল। তো এই ডিস্ট্র্যাক্ট করতে করতে একটা সময় আমরা দেখতে পাই যে পেন্টা আর এই ব্রনসন রিডের লড়াইতে রেফারি মাঝখান থেকে একটু শহীদ হয়ে যায়, মানে সে কিছুক্ষণের জন্য আর কি তার নিজের হোশে থাকে না। আর সেই সময় আমরা দেখতে পাই যে এই ফায়দাটা ভিশন তুলতে চাইছিল, কিন্তু ভিশন এই ফায়দা পুরোপুরি তুলতে পারে না, কারণ পেছন থেকে এসে আমরা দেখতে পাই যে আমাদের যে এলে নাইট আছে, মানে যখন ব্রনসন রিড একটা চিয়ার দিয়ে পেনটাকে মারতে যাচ্ছিল, তখন এলে নাইট এসে সেই চিয়ারের উপরই ব্রনসন রিডকে একটা বিএফটি মেরে দেয়। তারপর এলে নাইটের পেছনে দৌড়াতে থাকে লোগান পল আর অস্টিন থিওরি, রিং সাইড পুরো ফাঁকা হয়ে যায়, আর আমরা দেখতে পাই রেফারি তারপর আবার তার হুশে ফিরে আসে, আর তারপর সে 1 থেকে 10 অব্দি কাউন্ট করতে থাকে, কিন্তু ব্রনসন রিড আর রিংয়ে পৌঁছাতে পারে না, আর কাউন্ট আউটের মাধ্যমে ব্রনসন রিড এই ম্যাচটা পেন্টার কাছে হেরে যায়। তো আরও একটা ম্যাচ ভিশন হেরে গেছে, আর এটা দেখে তো পল হেমনের মাথা একদমই নিচু হয়ে গেছিলো, মানে পল হেমন বুঝতে পারছে যে অ্যাডাম পিয়ার্স তার সাথে যেটা করছে সেটা ঠিক করছে না। এরপর পল হেমন কী বড় স্টেপ নিতে চলেছে এইটা দেখার বিষয় হবে। আর সত্যি কথা বলতে এই স্টোরি লাইনটা নিয়ে আমি অন্তত এক্সাইটেড আছি, আমি দেখতে চাই এরপর পল হেমন কী করে, সেই মার্কসম্যান কে ছিল, আর পল হেমন যে পাওয়ারের কথা বলছিল সেই পাওয়ারফুল ব্যক্তিটাই বা কে, আর অ্যাডাম পিয়ার্স হঠাৎ করে কার থেকে এতটা পাওয়ার পেয়ে গেল যে অ্যাডাম পিয়ার্স এখন পুরো ভিশন আর পল হেমনকে ভয় পাচ্ছে না। তো এই সব প্রশ্নের উত্তর আমরা হয়তো পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে জানতে পারবো, বা রেসলমেনিয়া আস্তে আস্তে আমরা জানতে পারবো। আর অ্যাকচুয়ালি ব্রন ব্রিকার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচের দিকেই হয়তো আমরা রেসলমেনিয়ার জন্য যাচ্ছি, আর রেসলমেনিয়ার আগেই সম্ভবত সেথ রলিন্স ফিরে আসতে চলেছে। যাই হোক না কেন, এবার কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের। কিন্তু হ্যাঁ, মেন ইভেন্টের আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, যে আজকে আমাদের ওমেন্স রয়্যাল রাম্বল উইনার লিভ মর্গান, সেও আজকে রতে এসেছিল, কিন্তু লিভ মর্গানকে ইন্ট্রোডিউস করার জন্য আজকে রতে রিটার্ন হয়েছিল আমাদের ডার্টি ডমিনিক মিস্টেরিওর। তো ডার্টি ডমিনিক মিস্টেরিও এসে সবার প্রথমে লিভ মর্গানকে ইন্ট্রোডিউস করে, আর তারপর লিভ মর্গান এটা জানায় যে সে এখনই কোনো ডিসিশনে আসতে চায় না, সে একটু টাইম নিতে চলেছে, সে স্ম্যাকডাউনেও যেতে চলেছে আর দেখতে চলেছে যে সে কাকে রেসলমেনিয়ার জন্য অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু সেটাও বলে যে আজকে রতে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছি, যেটা হলো রাকেল রড্রিগেজ। আর এইভাবে সে রাকেল রড্রিগেজকে ইন্ট্রোডিউস করে। তো রাকেল রড্রিগেজ রিংয়ে আসে, আর লিভ মর্গান তাকে বলে যে তাকে আজকে স্টেফিনি ভ্যাকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেই হবে। তো রাকেল রড্রিগেজ বলে সব কিছু ঠিক আছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল যে তুই আমাকে রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট কেন করলি? তো লিভ মর্গান বলে যে দেখ, আমি জানি তুই এত সেলফিশ না, তুই চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি আজকে পাচ্ছিস, তুই সেখানে নতুন চ্যাম্পিয়নও হয়ে যাবি, আর আমিও একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাচ্ছি, তো এতে আমাদের সবারই ভালো হবে, তাই সব কিছু ঠিকঠাক আছে। তো রাকেল রড্রিগেজ তার কথা একটু শুনে নেয় যে ঠিক আছে চল, কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা শুনে রাখ, আজকে আমার ম্যাচে আমি যেন তোকে দেখতে না পাই, কারণ আজকে আমি স্টেফিনি ভ্যাকারকে পুরো নিজের হাতে হারাতে চাই, যাতে স্টেফিনি ভ্যাকারকে হারিয়ে আমি যখন চ্যাম্পিয়ন হবো তার পুরো ক্রেডিটটাই আমি নিতে পারি। তো আমরা দেখতে পাই যে লিভ মর্গান সেই কথায় রাজি হয়ে যায়। লিভ মর্গান বলে ঠিক আছে, বেস্ট অফ লাক। তারপর লিভ মর্গান আর ডমিনিক সেখান থেকে চলে যায়, আর একটা নিউ থিম সঙের সাথে আজকে স্টেফিনি ভ্যাকার সেখানে এন্ট্রেন্স করে। তো তারপর আমরা দেখতে পাই স্টেফিনি ভ্যাকার আর ওই দিক থেকে রাকেল রড্রিগেজের মধ্যে আজকে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ, মানে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়, যেটা ছিল একটা ফিলাডেলফিয়া স্ট্রিট ফাইট, মানে এখানে কোনো ডিসকোয়ালিফিকেশন ছিল না, এটা একটা স্ট্রিট ফাইট ম্যাচ ছিল। তো এই ম্যাচে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ওয়েপন্সের ব্যবহার করা হয়, যেমন চেয়ার টেবিল এগুলো তো ছিলই, তার সাথে সাথে চেন, মানে এই ধরনের কিছু ওয়েপন্সের এই ম্যাচে ব্যবহার করা হয়েছিল, যেখানে আমরা রিং সাইডে একটা টেবিল ভাঙতে দেখেছিলাম, তারপর রিংয়ের মধ্যেও একটা টেবিলকে ভাঙতে দেখেছিলাম, অনেক সময় চেয়ার সেট আপ করতে গিয়ে ভুলভাল হয়ে যাচ্ছিলো। যাই হোক না কেন, কেন্ডো স্টিক আরও অনেক ধরনের ওয়েপন এই ম্যাচে ব্যবহার করা হয়েছে। এই ম্যাচটাকে অনেকটা ইন্টেন্স বানানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমি বলবো কয়েক অংশে ডাব্লিউডাব্লিউ পেরেওছে। কিন্তু লাস্টে আমরা এই ম্যাচে দেখতে পাই যে লিভ মর্গানকে যদিও মানে বারণ করা হয়েছিল এই ম্যাচে ইন্টারফেয়ার করতে, কিন্তু যখন স্টেফিনি ভ্যাকার মানে রাকেল রড্রিগেজের অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল, এবার রাকেল রড্রিগেজের একটা সাহায্য লাগতো, তখন আমরা দেখতে পাই লিভ মর্গান সেখানে একটা মানে ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে আসে রাকেল রড্রিগেজকে দেবে বলে, কিন্তু সেই সুযোগটাকে আমরা দেখতে পাই যে স্টেফিনি ভ্যাকারই কাজে লাগায়। তার আগে রক্সেন পেরেজও মানে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু সে তো রিং সাইডে একটা টেবিলের থ্রু পড়ে যায়, তার খেলাও শেষ হয়ে যায়।
তো ভেবেছিল লিভ মর্গান হয়তো রাকেল রড্রিগেজকে সে সাহায্য করছে, কিন্তু উল্টে এর ফায়দা স্টেফিনি ভ্যাকারই তুলে নেয়। আর স্টেফিনি ভ্যাকার লাস্টে একটা টেবিলের থ্রুতে তাকে তার ফিনিশার মেরে দেয়। আর তারপর আমরা দেখতে পাই স্টেফিনি ভ্যাকার এই ম্যাচটা জিতে তার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর এছাড়া স্টেফিনি ভ্যাকারের যে ফেমাস মুভ ডেভিলস কিস, সেটাও আমরা দেখেছিলাম। সবার প্রথমে সে চেয়ারের উপর মেরেছিল, তারপর বাইরে স্টিল স্টেপসের উপর মেরেছিল। তো সেটা তো ম্যাচে ছিলই, তো সেটা নিয়ে কথা না বললে আর কীভাবেই বা হবে। কিন্তু তারপর আমরা দেখতে পাই ম্যাচটা জিতে যখন স্টেফিনি ভ্যাকার সেলিব্রেট করতে যায়, তখন পেছন থেকে এসে লিভ মর্গান তাকে অ্যাটাক করে দেয়। লিভ মর্গান তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজেই সেটাকে তুলে ধরতে থাকে। তো যেখানে তার বন্ধু রাকেল রড্রিগেজ এই চ্যাম্পিয়নশিপটা চাইছিল, এখন থেকে মনে হচ্ছে লিভ মর্গানের নিজের চোখই সেই চ্যাম্পিয়নশিপটার দিকে আছে। তো এইখান থেকে দেখা যাক তাদের মধ্যে টেনশন শুরু হয় কিনা। আর আমি যতদূর তোমাদের বলেছিলাম, আমার তো মনে হয় লিভ মর্গান স্টেফিনি ভ্যাকারকেই চ্যালেঞ্জ করতে চলেছে অ্যাট রাসেলমেনিয়া। আর দেখে মনে হচ্ছে সেটা শুরু আজকে রয়ের এপিসোড থেকেই হয়ে গেছে, যদিও এখনো লিভ মর্গান তার অফিসিয়াল ডিসিশন কি সেটা আমাদের জানায়নি। এবার ফাইনালি কথা বলা যাক আজকে রয়ের মেন ইভেন্টের, যেখানে আমরা পুরো ব্যাক স্টেজ থেকে শুরু করেছিলাম। যেখানে ব্যাক স্টেজে আমরা দেখতে পেলাম রোমান রিংস তার গাড়ি করে এলো, সেখানেই মানে ক্যামেরা তাকে ফলো করতে শুরু করেছিল। আর তার এন্ট্রেন্স হলো, তার যে অরা, সেই এন্ট্রেন্স, সেই পায়রো, সব কিছুই হলো। আর তারপর ফাইনালি আজকে আমরা রোমান রিংসের তরফ থেকে একটা প্রোমো দেখতে পেলাম, যেখানে সবার প্রথমে এসেই সে পুরো ফিলাডেলফিয়ার ক্রাউডকে তাকে অ্যাকনলেজ করতে বলে। তার আগে থেকেই পুরো ফিলাডেলফিয়ার ক্রাউড তাকে সাপোর্ট করছিল। তারপর আমরা দেখতে পাই যে ফিলাডেলফিয়ার ক্রাউডকে রোমান রিংস বলে যে এই ফিলাডেলফিয়াতে রোমান রিংস অনেক হাইজ অ্যান্ড অনেক লোস দেখেছে তার কেরিয়ারে। যেমন সে যখন ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তাও তার মানে মেয়ের জন্মদিনে, সেটাও ছিল এই ফিলাডেলফিয়ায়। এমনকি লাস্ট তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সে যেই শহরে হেরেছে, যেটা ছিল রাসেলমেনিয়া 40, সেটাও ছিল ফিলাডেলফিয়ায়। এছাড়া 11 বছর আগেও সে এই শহরেই তার ফার্স্ট রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছিল। আর তখন সবাই পুরো চিয়ার করতে থাকে, তাকে ওটিসি ওটিসি চ্যান্ট করতে থাকে। কিন্তু রোমান রিংস বলে সেই সময় কিন্তু রিয়াকশনটা এরকম ছিল না। কিন্তু যখন 11 বছর পর সে তার সেকেন্ড রয়্যাল রাম্বল ম্যাচ জিতলো কেরিয়ারের, তখন ভাগ্যক্রমে তার যে সেকেন্ড সিটি, মানে যেখানে তার পরে অ্যাপিয়ারেন্স দেওয়ার কথা ছিল তার, সেটা স্কেডিউল ছিল এই ফিলাডেলফিয়াতেই। তো এই ফিলাডেলফিয়ায় এসে তার ভালোই লাগছে। আর এখন তাকে একটা ডিসিশন মেক করতে হবে এই শহরে, সেটা হচ্ছে সে রাসেলমেনিয়া কাকে চুজ করতে চলেছে। তো এই বিষয়ে সে পুরো ফিলাডেলফিয়ার কাছে হেল্প চায় আর বলে যে আমার কি সেই চ্যাম্পিয়নশিপটার দিকে যাওয়া উচিত যেই চ্যাম্পিয়নশিপটাকে আমি বানিয়েছি, মানে সে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের কথা বলছিল। তো তখন সবাই বু করতে থাকে। তো রোমান রিংস বলে মানে তখন সবাই বু করতে থাকেন অ্যাকচুয়ালি, তখন সবাই সিএম পাঙ্কের চ্যান্ট করতে থাকে। তখন রোমান রিংস বলে আচ্ছা, তো তোমরা চাও না যে আমি ড্রিউ ম্যাকইন্টায়ারের এগেনস্টে যাই? তখন পুরো ক্রাউড বু করতে থাকে। বলে নাকি তোমরা চাও আমি সিএম পাঙ্কের এগেনস্টে যাই? তখন পুরো ক্রাউডটাকে চিয়ার করে। তো এই সময় আমরা দেখতে পাই সিএম পাঙ্ক সেখানে বেরিয়ে আসে। সিএম পাঙ্ক রোমান রিংসকে ইন্টারফেয়ার তো করে, কিন্তু রিংয়ে গিয়ে সবার প্রথমে সিএম পাঙ্ক যে কথাটা বলে সেটা হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে সে বলে, ফিন ব্যালার, আমি জানি তুই কোনো বাজে গাই না, কিন্তু আমি তোকে তোর লিমিট অবধি পুশ করেছি। আর আমি হলাম দ্য ব্যাডেস্ট, আর তুই যদি এর পরে আমার সাথে পাঙ্গা নিতে চাস, আমি তোকে সেটা দেখিয়ে দেবো, আর তুই সেটা খুব তাড়াতাড়ি জেনে যাবি। তো রোমান রিংস বলে 1 মিনিট, তুই আমার সেগমেন্টকে ইন্টারাপ্ট করছিস ফিন ব্যালারের সম্পর্কে কথা বলার জন্য? তখন সিএম পাঙ্ক বলে যে আমি তোকে ইন্টারাপ্ট করছি? দেখ, প্রথম কথা হলো এটা হচ্ছে র, আর তুই এখানে একটা ভিজিটার, আর আমি এখানকার চ্যাম্পিয়ন। আই এম কলিং দ্য শটস। আর তুই একটা হেল্প চাইছিলিস না ফিলাডেলফিয়ার ক্রাউডের কাছে, আমি তোর হয়ে কাজটা সহজ করে দিচ্ছি। তো তখন পুরো সিএম পাঙ্ক ফিলাডেলফিয়ার ক্রাউডকে জিজ্ঞাসা করে, আচ্ছা ফিলাডেলফিয়া, তোমরা কি চাও রাসেলমেনিয়ায় রোমান রিংস ভার্সেস ড্রিউ ম্যাকইন্টায়ার হোক? তখন সবাই বু করতে থাকে। আর তখন সিএম পাঙ্ক বলে যে আমি তো ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য বু শুনতে সবসময় রেডি। তো তারপর বলে যে নাকি তোমরা চাও যে রাসেলমেনিয়ার মেন ইভেন্টে রোমান রিংস ভার্সেস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক হোক? তখন পুরো ক্রাউড চিয়ার করতে থাকে। তারপর সিএম পাঙ্ক ড্রিউ ম্যাকইন্টায়ারের নাম নেয়, ওরা বু করে, নিজের নাম নেয়, তারা চিয়ার করে। তো এই করতে করতে বলে যে দেখ, তাহলে ডিসিশন তো পুরো ক্লিয়ার, সবারই মত এক, আর সেটা হচ্ছে তোর আমাকে চ্যালেঞ্জ করা উচিত। কিন্তু আমি জানি তুই সেটা করবি না, কারণ সবাই সেম এগ্রিমেন্টে থাকলেও আমি জানি তুই সব থেকে সহজ রাস্তাটাই বেছে নিবি। তাই যা, তুই ড্রিউ ম্যাকইন্টায়ারকে চুজ কর। তো তখন রোমান রিংস বলে 1 মিনিট, আমি ড্রিউ ম্যাকইন্টায়ারকে অতটা পছন্দ করি না, কিন্তু ড্রিউ ম্যাকইন্টায়ারকে তুই বলছিস যে ড্রিউ ম্যাকইন্টায়ার একটা সহজ রাস্তা? দেখ, প্রথম কথা হলো ড্রিউ ম্যাকইন্টায়ার তোর থেকে 4 গুণ বেশি বড়। এই বলে সে সিএম পাঙ্ককে সবার প্রথমে ছোট করে দেয়। তারপর বলে, আর যতদূর আমার মনে আছে লাস্ট টাইমে সে একটা প্লাস্টিক ব্রেসলেটের জন্য তোকে কাঁদিয়ে দিয়েছিল। তখন সিএম পাঙ্ক তার হাতে তার সেই ব্রেসলেটটা পড়েছিল, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, এই ব্রেসলেটটার জন্যই ও তোকে কাঁদিয়ে দিয়েছিল। তখন সিএম পাঙ্ক বলে যে একটু কেয়ারফুল থাক। আর লাস্ট টাইম যখন ড্রিউ ম্যাকইন্টায়ার আমার সাথে পাঙ্গা নিয়েছিল, তখন তাকে সেলাই নিতে হয়েছিল তার শরীরে। আর আমার যতদূর মনে পড়ে যে আমি তাকে ডাব্লিউডাব্লিউইর সব থেকে যেটা ব্রুটাল স্টিপুলেশন, যেটা সব থেকে ডেঞ্জারাস স্টিপুলেশন, হেল ইন আ সেল, সেই
ম্যাচে তাকে হারিয়েছি। তুই হয়তো এর আগে তোর কেরিয়ারে ড্রিউ ম্যাকেন্টায়ারকে হারিয়েছিস, কিন্তু আমি তাকে হেল ইন আ সেল ম্যাচে হারিয়েছি। তখন রোমান রিন্স বলছে, আচ্ছা তুই নাম্বারের কথা বলবি, আমি তো ড্রিউ ম্যাকেন্টায়ারকে পরপর 3 বছর ধরে হারিয়ে দিয়েছি। তো তখন সিএম পাঙ্ক বলে, আচ্ছা তুই ড্রিউ ম্যাকেন্টায়ারকে হারিয়েছিস, তুই আর তোর কতজন কাজিন মিলে যেন হারিয়েছিস। তখন রোমান রিন্স বলে যে আমার ফ্যামিলির সম্পর্কে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলিস, কারণ আমি আর আমার ফ্যামিলি হলাম সেই কারণ যেই কারণে এই কোম্পানিটা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়াতে পেরেছে। আর তুই একটা কারণ পেয়েছিস, আর তুই একটা শো পেয়েছিস যেখানে কিনা তুই রিটার্ন করতে পারিস, তুই একটা কোম্পানি পেয়েছিস যেখানে কিনা তুই রিটার্ন করতে পারিস। তখন সিএম পাঙ্ক বলে, আচ্ছা তোর এরকম মনে হয়? হ্যাঁ তোর এরকম মনে হতেই পারে, কারণ তুই এতদিন ধরে এটাই করে এসেছিস, তুই তোর কাজিনদেরকে ম্যানিপুলেট করেছিস এমনভাবে যে তুই আর তোর কাজিনরা মিলে এই শোটাকে তোদের ব্যাকে ক্যারি করছিস, তোরা এটাকে একদম আকাশ অবধি নিয়ে গেছিস, আর তখন অ্যাকচুয়ালি পুরো ক্রাউড চিয়ার করছিল। কিন্তু তখন সিএম পাঙ্ক বলে, কিন্তু বাস্তব হলো এটাই যে তোরা এটাকে একটা হোস্টেজ বানিয়ে রেখেছিলি, মানে তোরা একটা বন্দি বানিয়ে রেখেছিলি তোর সময়। আর এটা ইএসপিএন না, আমি জানি তুই প্যাট ম্যাকাফির শোতে কী কী কথা বলেছিস, মানে এখানে সেই প্যাট ম্যাকাফির শোয়ের রেফারেন্সটা দেওয়া হয়। আর তোর কি মনে হয় যে তুই এই যে এত লম্বা লম্বা ছুটি নিস, আর এরপরেও তোর মধ্যে এই অডাসিটি আছে যে তুই বলিস যে কেউ তোর জায়গায় স্টেপ আপ করতে পারেনি, কেউ তোর শু ফিল করতে পারেনি, আর কেউ তোর ফুটস্টেপ ফলো করতে পারেনি? কিন্তু আসল ব্যাপার হলো এইটাই যে অ্যাকচুয়ালি তুই আমার ফুটস্টেপকে ফলো করছিস। তোর মনে আছে ওয়ান্স আপন এ টাইম, মানে অনেক বছর আগে একটা সময় আমি 434 দিনের জন্য চ্যাম্পিয়ন ছিলাম যখন পল হেমান আমার সাইডে ছিল, তুই কি করেছিস? তুই সেই সেম জিনিসটাকে কপি করেছিস। আর হ্যাঁ, তুই কত দিনের জন্য যেন চ্যাম্পিয়ন ছিলিস? 1316 দিনের জন্য না? তুই কি মনে করছিস যে তুই বেশি দিনের জন্য চ্যাম্পিয়ন ছিলি বলে তুই আমার থেকে বেটার চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক দিয়েছিস? না, সেরকম কোনো কথা নেই। তাছাড়া সে বলে যে আমি জানি তুই হলি একটা রেসেলমেনিয়া মেইন ইভেন্টার, তুই এখন সব জায়গায় রেসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করিস, আর তুই একটা পার্ট টাইমার হিসেবে নিজেকে মানে বানিয়ে নিয়েছিস। আমার তাতে কোনো সমস্যা নেই, তোর যখন ইচ্ছে তোর যেখানে ইচ্ছে তুই শো আপ করতে পারিস। কিন্তু একটা কথা মনে রাখিস যে তুই যেমন নিজেকে একটা পার্ট টাইমার হিসেবে চুজ করেছিস, তেমন আমি নিজেকে একটা ফুল টাইমার হিসেবে চুজ করেছি। আমি সব জায়গায় মানে ফুল টাইম থাকি। আর যেইভাবে আমি চুজ করেছিলাম যে আমি তোকে এই কোম্পানিতে আনবো, সাথে তোর কিছু সিল্ড ব্রাদার্স, মানে এখানে সেথ রলিন্স আর ডিএন অ্যাম্ব্রোসের কথা বলা হয়। আর আসল কথা হলো তুই আমার ফুটস্টেপকে ফলো করেছিস, তুই আমাকে কপি করেছিস। তো এতে কোনো ব্যাপার না, তুই সব থেকে বেস্ট যে তার থেকেই সব কিছু শিখেছিস, আর আমি তার জন্য খুব গর্বিত, মানে আই এম প্রাউড অফ ইউ। তো এইটা বলার পর সে রোমান রেন্সকে একটু ছোটো করতে যায়। তো তারপর বলে যে ঠিক আছে তুই এক কাজ কর, তুই ড্রিউ ম্যাকেন্টায়ারকে চুজ কর, কারণ তুই জানিস যে ড্রিউ ম্যাকেন্টায়ারকে হারানো তোর পক্ষে সহজ হবে, তুই এর আগেও তাকে হারিয়েছিস। কিন্তু তোর কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তুই যদি চাস তুই আমাকেও চুজ করতে পারিস, কিন্তু তুই জানিস যে তুই তোর বেস্ট ডেতেও আমাকে কোনোভাবে ছুতে পারবি না। তো তখন রোমান রেন্স এর বদলে যে কামব্যাকটা দেয় সেটা একদম দেখার মতো ছিল, শোনার মতো ছিল। রোমান রেন্স বলে, কি তুই বলছিস আমি তোর থেকে শিখেছি? আমি তোর থেকে কিছু শিখিনি। আমি যদি তোর থেকে কিছু শিখেও থাকি সেটা হচ্ছে যে কি করা উচিত না, আমি সেটা তোর থেকে শিখেছি। আর হ্যাঁ, তুই কি বলছিস যে তুই আমাকে এই কোম্পানিতে এনেছিস? আজ থেকে 2 বছর আগে বা যখনই হোক না কেন, যে সময় তুই এই কোম্পানিতে রিটার্ন করেছিলি, তোর কি মনে হয় তোকে এই কোম্পানিতে রিটার্ন করানোর আগে কাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোকে এই কোম্পানিতে আনবে কি আনবে না? আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি পারমিশন দিয়েছিলাম, আর আমি পল হেমনকে প্রমিস করেছিলাম যে ঠিক আছে সিএম পাঙ্ক আসতে পারে। আর সেই কারণে তুই আজকে এই কোম্পানিতে রিটার্ন করতে পেরেছিস। আর তোর মনে আছে আজ থেকে অনেক বছর আগে তুই যখন তোর বেস্ট ফ্রেন্ডের পডকাস্টে গেছিলি, আর সেখানে গিয়ে তুই তোর মুখ চালাচ্ছিলি, সেখানে তুই এমন কিছু কথা বলেছিলি যেটার জন্য আমার লাইফ সেই সময় অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো। যতটা কঠিন হওয়ার কথা ছিল না তার থেকেও বেশি কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তবু আমি তোকে মানে ফিরিয়ে আনার জন্য পারমিশন দিয়েছিলাম। আর তারপর তুই যখন ফিরে এলি তুই কী করলি? তুই আমার ওয়াইজ ম্যানকে আমার থেকে নিয়ে নিলি, তুই আমার কাজনদেরকে ম্যানিপুলেট করলি, এমনকি তুই তো আমারও ব্রেন ওয়াশ করে দিয়েছিলি। সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আমি তোর সাথে হাত মিলিয়েছিলাম একটা ম্যানের মতো। আর তখন তুই কি বলেছিলি? তুই তখন বলেছিলি জি ব্রোস, এরকম টাইপের কিছু স্টুপিড জিনিস তুই আমাকে বলেছিলি, কিন্তু তবু আমি একটা ম্যানের মতো তোর সাথে হ্যান্ডশেক করেছিলাম। কিন্তু তারপর তুই কি করেছিলি? তারপর তুই আমাকে মক করেছিলি। তুই এমনভাবে আমাকে মক করেছিলি যেন আমি এখানে একটা কোনো ইয়ং সুপারস্টার, আমি নতুন কোনো সুপারস্টার এখানে এসেছি। না 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 না, সেটা হবে না। দেখ হ্যাঁ, এটা ঠিক, আমি তোকে হয়তো চুজ করতে পারি কারণ তুই এখন এখানকার সব থেকে বিগেস্ট সুপারস্টার। হ্যাঁ, আমি হয়তো তোকে চুজ করতে পারি কারণ তুই এখন নেটফ্লিক্সে আছিস, তুই এখন বেস্ট শোতে আছিস। কিন্তু না, আমি আমার ডিসিশন নিয়েছি, আর আমি তোকে চুজ করবো একটাই কারণে, সেটা হলো আই হেট ইউ। আমি তোকে ঘৃণা করি, আমি তোকে সবসময় ঘৃণা করতাম। আর এই বছরের রেসেলমেনিয়া আমার জন্য বেস্ট মোমেন্ট হতে চলেছে তখন, যখন এই বছরের রেসেলমেনিয়ায় তুই আমাকে অ্যাকনলেজ করবি। এই বলে রোমান রিন্স আজকে তার প্রোমো শেষ করে, সবাই হাততালি দেয়, মানে একটা
দুর্দান্ত প্রোমো ছিল, দুর্দান্ত সেগমেন্ট ছিল। সিএম পাঙ্ক, রোমান রিংস দুজনই পুরো ফাটিয়ে দিয়েছে এখানে। তো যাই হোক না কেন, এরই সাথে সাথে আমরা এই বছরের রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট পেয়ে গেছি, যেখানে আমাদের ওটিসি রোমান রিংস ফেস করতে চলেছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অ্যাট রাসেলমেনিয়া 42 মেইন ইভেন্ট। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়। রয়ের এপিসোড অনেকদিন পর দেখে মনে হলো যে হ্যাঁ, রয়্যাল রাম্বলের পরে একটা দেখার মতো ছিল। তো তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তার সাথে সাথে তোমরা রাসেলমেনিয়া সিএম পাঙ্ক আর রোমান রিংসের ম্যাচের জন্য কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভিডিওটাকে হাইপ করো, আর টাটা।